গল্পটির 7টি পর্ব এর আগেই আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। পর্বগুলো যদি না শুনে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেগুলো শুনুন। পর্বগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর পর্বগুলো শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। কলিং বেলের আওয়াজে ঘুমটা ভেঙে গেল কল্পনার। খোকার পাশে শুয়ে থাকে ও। দিনের পর দিন খোকা কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। বোঝা যায় যে ওর জীবনের আলোটা ক্রমশ নেভার পথে। ডাক্তার শ্রীবাস্তবও আসার আলো আর দেখতে পাচ্ছেন না। মুখে একরাশ বিরক্তি নিয়ে বারান্দায় গিয়ে দেখল যে সুন্দর মতন পুলিশবাবু এসেছেন। গিন্নিমা বলছেন উনি নাকি বড়বাবুর মৃত্যু তদন্ত করছেন। খুনিকে খুঁজে বার করবেন। কি আর হবে বার করে? বাড়ির কেউ হলে সে তো আত্মীয়ই হবে, আর তাহলে বাড়ির বদনাম। না, কল্পনার এসব নিয়ে ভাবে না। তাকে বলাই ছিল কেউ ডাকলে হরিমাধবকে ডেকে দিতে। কল্পনা গিয়ে হরিমাধবকে পাঠিয়ে দিল। একটু পরে নীল আর দীপুকে নিয়ে হরিমাধব দোতলার ডাইনিং স্পেসে এসে বসল। দীপু বলল, যদিও বর্ষাকাল পড়ে গেছে, তবুও তুমি 2 গ্লাস ফিল্টার ওয়াটার দেবে, আর অ্যাকোয়াগার্ড হলে তো আরও ভালো। কি যে বলেন দাদা, হনুমান লক্ষণের জন্য গন্ধমাদন নিয়ে এসেছিল জানেন তো। ভাবছেন আসার সময় কি চিনুক কি না চিনুক, 2-1টা পাতা টাতা কি আর টেস্ট করে দেখেনি? করেছিল। নইলে কখনো সমুদ্র পার হতে পারে আবার এক লাফে আপনি বলুন। গুরু, তুমি এখনও লোক চেনোনি। আমার থেকেও বুক নিবাজ আরও অনেকেই আছে। যাও বাবা শ্রী হরিমাধব, 2টো সিঙ্গারা আর 2টো করে খাস্তা নিমকি আর 2টো করে লাড্ডু। ঠিক আছে স্যার। ওমা, 4টে করে আনলে আবার আপনাদের অসুবিধা হবে না তো বাবু? দিদিমণিকে বলো স্মরণ করাতে হবে না, যাওয়ার সময় বলে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে হুইল চেয়ারে দীপিতা এলেন। সুন্দর মহিলার বিষণ্ণতাতেও এক ধরনের সৌন্দর্য থাকে। মহিলা এসে চুপ করে বসে রইলেন। বোধহয় বলতে ভুলে গেছেন বসবার কথা। নীল বলল, ম্যাডাম, আমরা কি বসতে পারি? কিছু মনে করবেন না, আমি একটু অন্য মনস্ক ছিলাম। সরি, এক্সট্রিমলি সরি। প্লিজ বসুন। হরিমাধব। আপনাকে চিন্তা করতে হবে না ম্যাডাম। ডান হাতের পর্বটি হরিমাধবের ঠিক খেয়াল থাকে। তার চেয়ে আমরা যে কারণে এসেছি সেটাই শুনুন। নীলাঞ্জন বাবু, আপনাকে একদিন আমিই ডেকেছিলাম ওর মৃত্যু রহস্য ভেদ করার জন্যে। হ্যাঁ, বলেছেন। নিশ্চয়ই আজও সেই কারণেই এসেছেন। 100 বার, নইলে তো আসার কোনো দরকারই নেই। আমি যদি আপনাকে একটা রিকোয়েস্ট করি, রাখবেন? বলুন, রাখতে পারলে নিশ্চয়ই রাখবো। আপনি এই কেসটা উইথড্র করে নিন। আপনার এ কথার অর্থ? আমার খোকার শরীর একেবারেই ভালো নয়। হয়তো আর বেশি দিন সে পৃথিবীতে থাকবে না। এখন এসব আর ভালো লাগছে না। এসব মানে? তথাগত চলে গেছে। আপনাদের মতে মার্ডার। কেউ একজন তাকে সরিয়ে দিয়েছে পৃথিবী থেকে। হয়তো আপনি তদন্ত করে আসল সত্যটাকে খুঁজে বার করবেন। কী লাভ হবে? যে এই কাজ করেছে সে আমাদেরই কেউ হবে। খোকা সবকিছু না বুঝলেও এটুকু বুঝতে পারে তার বাবা আর নেই। কেউ একজন তার বাবাকে জোর করে সরিয়ে দিয়েছে। খোকাকে আমি কোনোদিনও কাঁদতে দেখিনি, কিন্তু বিশ্বাস করুন, তথাগত দেহটা যেদিন এ বাড়িতে এলো ওকে ডেড বডি দেখানো হয়নি, তবু ওর চোখে সেদিন জল দেখেছি। এরপর ও যখন জানতে পারবে ওর বাবাকে কেউ একজন খুন করেছে। আপনি কি ভাবছেন ও সেটা বুঝতে পারবে না? কল্পনা, ওখানে ড্রয়ারে আমার চেক বইটা আছে। নীল আর দীপু দীপিতার কর্মাবলী লক্ষ্য করে যাচ্ছিল। চেক এলো। চেক সই হলো। সেটা নীলের হাতে গেল। চেকটা নিয়ে নীল বলল, একজন প্রাইভেট ইনভেস্টিগেটরকে আপনি ইচ্ছে মতো অ্যাপয়েন্ট করতে পারেন, ইচ্ছে মতো তাকে বাড়ি ফিরে যেতে বলতে পারেন, কিন্তু ম্যাডাম, আমাকে তাড়িয়ে দিলেও পুলিশ তো আপনাকে ছাড়বে না। আপনি কি জানেন তারা ছিনে চোখের মতো। আপনার সংস্পর্শে যারা আছেন তাদের নারী নক্ষত্র সব সংগ্রহ করে ফেলেছে, এবং যে কোনো দিন, আপনি ঠিকই বলেছেন, পাপের বেতন মৃত্যু। ক্রাইম ডাজ নেভার পে। ঠিক আছে, আপনি যা করছেন করুন। পুলিশ বড় নিষ্ঠুর। দেখবেন ওরা যেন... আপনি নিশ্চিন্তে থাকুন। আমি থাকতে আপনি যদি অপরাধী না হন তাহলে পুলিশের হ্যারাসমেন্ট থেকে আমরা চেষ্টা করব আপনার পরিবারের সম্মানটা রক্ষা করতে। এবার আমাকে অনুমতি দিতে হবে।
কয়েকটা কাজ সারার। আগে এগুলোর সদ্ব্যবহার করুন, কাজ তো আছেই। কি কাজ সেটাই আগে শুনুন। হ্যাঁ বলুন। আপনার স্বামীর ঘরটা একটু নেড়েচেড়ে দেখতে চাই। কিছু কি পাবেন? খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর। পরশ পাথর না পেলেও দরকারি কিছু তথ্য, যা দিয়ে রহস্য সমাধানের কাছাকাছি পৌঁছানো যায়। বেশ, তাই যাবেন। উনি চলে যাবার পর আমরা কেউ খুলিনি। যান, দেখুন। তবে সিঙ্গারা, মিষ্টি আর চা শেষ করে। দীপু যেন হাঁপ ছেড়ে বাঁচল। দরজায় লক করা ছিল। হরিমাধব দরজা খুলে দিল। নিজেই সব আলোটালো জ্বালিয়ে দিয়ে বলল, বাবুরা, আপনারা তো এখন সব ঘেঁটে ঘুঁটে দেখবেন। কেন, তোমার কি তাতে আপত্তি আছে? নাকি সিঙ্গারা ভাগে কম পড়েছে? কি যে বলেন, সিঙ্গারা আর লাড্ডু তো বেশি করেই এনেছি। আর যেখানে মা আপনাদের আসতে অনুমতি দিয়েছেন, সেখানে আমি আবার কে? আপনারাই সব দেখেন। দরকার পড়লে বাবুরা, বালিশের নিচে একটা বেড সুইচ আছে, আমারে ডেকে নেবেন খন। হরিমাধব চলে যাচ্ছিল, হঠাৎ নীলি ওকে ডাকলো। হরিমাধব। আগে আর কিছু দরকার? হ্যাঁ দরকার। সামনের ওই চেয়ারটাতে বসো, তোমাকে কয়েকটা প্রশ্ন করব। আমাকে? আমি আর কতটুকুই বা জানি বলুন। বাবুরা, আপনারা দাঁড়িয়ে থাকবেন আর আমার বসাটা কি সাজে? বসো, আমরা কিছুই মনে করব না। তুমি এই বাড়িতে কতদিন কাজ করছো? আগে তা অনেক দিন। কতদিন? সন তারিখ তো বাবু মনে নেই, তবে বছর 5 তো হবে। কাজের লোক কি তুমি একাই নাকি আর কেউ আছে? আর একজন রয়েছে, হিম্মত সিং, তবে এখন নেই। বাবু মারা যাবার হপ্তাখানেক আগে দেশে গেছে। আর জানেন তো, এরা দেশে গেলে ফিরতে টিতে চায় না। ঠিক আছে, ঠিক করে ভেবে বলো তো, আর কে আছে? আমি আর হিম্মত ছাড়া এ বাড়িতে প্রাণী আর কজন? ওই তো মা, খোকাবাবু আর বিতান্তি। ও হ্যাঁ, কল্পনা দত্ত আছে, তবে সে তো আয়া। খোকাবাবুর দেখভাল ছাড়া আর কিছুই করে না। আরেকজনও তো এই বাড়িতে যাতায়াত করে, তাই না? হ্যাঁ, বটকেষ্ট। কে বটকেষ্ট? আগে ওই দোকানে কাজ করে, 5 মাস খাটে, দোকান পরিষ্কার টরিষ্কার রাখে। কেয়ারটেকার নতুন ঢুকেছে তপনের বদলে। সে বুঝি এই বাড়িতেই থাকে? হ্যাঁ বাবু, সে নিচের তলার ঘরে থাকে। এই মাস 2 হলো। বিতান দিদি ব্যবস্থা করে দিয়েছেন। আমি আরও একজনের কথা বলছি। আপনি বিতান দিদির বাবার কথা বলছেন না? হ্যাঁ। আসেন, তবে সেটা ইদানিং। বাবু বেঁচে থাকতে খুব কমই আসতেন। মানে বাবু যখন দোকানে যেতেন তখন আর কি। আর বাবু ফেরার আগেই চলে যেতেন। তোমার বাবু লোকটা কেমন ছিলেন? হ্যাঁ বাবু, এক্কেরে সে মাটির মানুষ ছিল। বাড়ি থাকলে তেনার গলা পাওয়াই যেত না। তেনার যা কিছু ওইসব ঘরেই আছে। ওনার কাজকর্ম কি তুমি করতে? আগে হ্যাঁ বাবু। তোমার বাবুকে কি একবার পুলিশে ধরেছিল? সে বড় লজ্জার কথা বাবু। তবে বাবুরও তো কোনো দোষ ছিল না, ছেড়েও দিয়েছিল। সেটা জানি, কিন্তু বাড়ি ফেরার পর তার কোনো বন্ধু বান্ধবী কি তার সঙ্গে দেখা করতে আসতেন? বাবুর তো তেমন কোনো বন্ধু বান্ধব ছিল না। তবে এক বাবু কয়েকদিন আসা যাওয়া করতেন, এইদিকে থাকেন। নাম কি? সেটা তো বলতে পারবো না বাবু। ছোকরা গোছের বাবু। শনিবার করে আসতেন, বাবুর সঙ্গে বসে ওই মদ টদ খেতেন। আচ্ছা, এবার বলো তো, জেল থেকে ফেরার পর বাবু কি বাইরে যেতেন? না না বাবু, লজ্জায় ঘেন্নায় বড়বাবু যেন এতটুকু হয়ে গেছিলেন, কারোর সঙ্গে কথাই বলতেন না। তোমার মায়ের সঙ্গে? ছোট মুখে বড় কথা হয়ে যাবে বাবু বলাটা। আসলে কি জানেন তো, বাবা মার বাবুতে তেমন কোনো ভাব ভালোবাসা ছিল না। উনি থাকেন ওনার ঘরে, আর বাবু থাকেন এ ঘরে। তোমার বাবু তো রোজ রাতে ড্রিঙ্ক করতেন। হ্যাঁ বাবু, কাজকর্ম সেরে বাড়ি ফিরে একাই বসতেন। তবে থামলে কেন, বলো, তবে এটা কি? বাবুর সঙ্গে বিতান দিদিমণির খুব ভালো ভাব ছিল। ভাব ছিল মানে? মামা ভাগ্নির মনের খুব মিল তো ছিলই। আসলে বাবু খুব পড়াশোনা করতে ভালোবাসতেন কি না, আর বিতান দিদিমণিও তাই। উনিও নানা ধরনের বই টই পড়তেন। তো মামা ভাগ্নি তো অনেক রাত পর্যন্ত বই নিয়ে খুব তর্কাতর্কি করত।
তুমি তো ঠিক বলতে পারবে না যে কি ধরনের আলোচনা হতো। তোমাকে এই ঘরে আসতে দিত? কি যে বলেন বাবু, বাবুর পেগ মেপে গেলাসটা কে সাজিয়ে দিত? হ্যাঁ, এই হরিমাধব। দিদিমণি খেত না? আমাদের দেশ পাড়াগাঁয়ে এসব চলে না, তবে এখানে তো দেখেছি চলে। অনেক সময় বিতান দিদিমণি আমাকে বাইরে পাঠিয়ে নিজেই মট্টর মাপামাপি করতেন। ওনারা এসব নিয়ে কিছুই ভাবতেন না। আসলে কি জানেন তো বাবু, হাগুনটির লাজ নাই, দেখুনটির লাজ। কি বিষয় নিয়ে ওদের দরকারি কথা চলতো, কিছু আন্দাজ করতে পারো? ওই তো কোষ্ঠী, ভাগ্য, ছক, রাহু, কেতু, শুক্র, বৃহস্পতি, এসব মানে জ্যোতিষ চর্চা। তার মানে দুজনেই বিষয়টা নিয়ে পড়াশুনো করতেন? না করলে কি আর এমন তর্কাতর্কি হতো? তোমার মা কিছু বলতেন না? না, তেনার কথা আর বলবেন না, একেবারে নিষ্কম্মা লোক। বাবুর ঘাড়ে মেয়েকে চাপিয়ে দিব্যি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ান। মাঝে মাঝে মায়ের কাছে এসে বোতলের পয়সা চেয়ে নিয়ে কেটে পড়তেন। আচ্ছা, যে রাত্রে তোমার বাবু মারা যান সে রাত্রে তাকে মদ পরিবেশন কে করেছিল? আগে বিশ্বাস করবেন কি না জানি না, তবে বাবুই বললেন, করি তুই শুয়ে পড়গে, আজ আমাদের শুতে অনেক রাত হবে। গ্রহ নক্ষত্রের পজিশন খুব খারাপ, শনি, রাহু আর মঙ্গল এক ঘরে তাণ্ডব চালাচ্ছে, তাই একটা বিপর্যয় তো ঘটবেই। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, বাবু যখন এই কথাগুলো বলছিলেন আমার মনে কেমন একটা কু ডাকছিল। আর তারপরের দিন সকালেই তো কে প্রথম খবর দেন যে মিস্টার দত্তগুপ্ত আর নেই? আগে বিতান দিদিমণি। উনিও তো সেই রাত্রে মামুর সঙ্গেই ছিলেন, তাই না? হ্যাঁ বাবু। ঠিক আছে, তুমি এবার বাইরে গিয়ে দাঁড়াও, দরকার হলে তারপর ডাকবো। বিতান দিদি কি দোকানে চলে গেছে? আগে ঠিক সময় যেতেন, ইদানিং যে কি হয়েছে, মনটা খারাপ করে একা একাই ঘরের মধ্যে বসে থাকেন, হয়তো বাবুর শোকে। হ্যাঁ, তা তো পারেই, মামা ভাগ্নির খুব ভাব ছিল তো। হরিমাধব চলে গেল। তথাগত দত্তগুপ্তের ঘরখানা বেশ সাজানো ছিল, হয়তো হরিমাধবের হাতের গুণ। মডার্ন খাট, বেশ বড় মাপের, ভালো কাঠের তৈরি, পালিশ চকচক করছে। সুদৃশ্য একটা আলমারি। টেনে দেখল নীল, চাবি দেওয়া নেই। তথাগত ধুতি পাঞ্জাবি পরতেন, থাকে থাকে সাজানো নানা স্টাইলের পাঞ্জাবি। আলমারির সঙ্গে লকার আছে, টেনে দেখল বন্ধ। আলমারির সঙ্গে লাগোয়া টিভি ক্যাবিনেট, একটা এলসিডি টিভি, রিমোটটা পাশেই পড়ে আছে। টিভি এখন বন্ধ। খাটের পাশেই কাশ্মীরি কাঠের আরামকেদারা, ঘরে পড়ার চটিটা এখনও আরামকেদারার সঙ্গে লেগে আছে। বেডসাইড টেবিলে কিছু বই ভাঁজ করা, সবই ফলিত জ্যোতিষের ওপরে, বাংলাও আছে ইংরেজিতেও আছে। ছোট গ্লাস টিপায়ের ওপর এখন কয়েকটা ম্যাগাজিন ছাড়া আর কিছুই নেই, যদিও ঘরের মধ্যেখানে একটা পাখা ঝুলছিল, তবে বেশ বোঝা যায় যে দুটোই চলে। এসি অ্যান্ড ফ্যান। তিন দিকে দেওয়ালে অজস্র বই। নিজের পাবলিকেশনের বই তো আছেই, আবার অন্য পাবলিকেশনের দামি বইও আছে। দীপু এদিক ওদিক ঘুরে দেখছিল, কিন্তু নীল বইয়ের আলমারির কাছে লেপ্টে রইল। বই ওকে আকৃষ্ট করে, নানা বিষয়ের ওপর নানা দেশি বিদেশি লেখকের দুর্মূল্য সব বই, কিছু দুষ্প্রাপ্যও বটে। নীলের বেশ ভালোই লাগছিল বইয়ের সাম্রাজ্যে ঢুকে পড়ে। হঠাৎ একটা র্যাকের দিকে নজর পড়তেও দৃষ্টিটা থেমে গেল। বিভিন্ন বছরের বিভিন্ন মাপের ডায়েরি, কিছু না হলেও 30-35 খানা তো হবেই। আর ডায়েরি মানেই জীবনের কিছু সত্যি ওখানে ওগড়ানো রয়েছে। ডায়েরি মানেই একটা রহস্যের মোড়ক, একটা আকর্ষণ। একজন মানুষের ভেতরটা পর্যন্ত দেখা যায় ডায়েরির পাতায় পাতায় ছুটে বেড়ালে। কিন্তু চাবি দেওয়া, সে যেটা ভাবছে সেটাই ঠিক। ডায়েরির ভাঁজে রয়েছে একজন পুরনো তথাগত দত্তগুপ্ত। এ লোভ ছাড়া যায় না। হরিমাধবকে ডাকার আগেও ও এদিক ওদিক নজর করতে লাগলো, যদি কোথাও অগোছালো কিছু পড়ে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজার পর ড্রয়ার খুলে নাড়াচাড়া করেও যখন কোনো চাবির হদিশ পেল না, তখন ওর হঠাৎই একটা ছবির একটা দৃশ্যের কথা মনে পড়ে গেল। ডায়াল এম ফর মার্ডারের চাবিটা রাখা হয়েছিল সিঁড়ির কার্পেটের নিচে। এখানে সিঁড়ির কাছে যাওয়ার কোনো প্রশ্নই নেই। নীলের মনে হলো এ ঘরের মেঝেতেও কার্পেট পাতা। কি খেয়াল হলো, তথাগতবাবু যে চেয়ারটায় বসতেন, পড়াশুনো করতেন, সেই চেয়ারের নিচেও একটা কার্পেট পাতা। আলতো করে চেয়ারটা একপাশে সরিয়ে কার্পেটটা তুলে ধরতেই গোদরেজের একহারা চাবি চকমকিয়ে উঠল। নীল সেটা নিয়ে ধীরে ধীরে গিয়ে দাঁড়ালো ডায়েরির আলমারির সামনে।
দীপু, একটু সজাগ থাকিস। দত্তগুপ্তের কিছু ব্যক্তিগত জিনিসে হাত দিচ্ছি। প্রায় 20-25 মিনিট নীল তন্ময় হয়ে গেল ডায়েরির পাতায়। একটা সফল মানুষের ভাঙাচোরা অসাফল্যের ইতিহাস। কোথা থেকে কোথায় ওঠা, উঠতে উঠতে কত না পতন, কত অন্যায়, কত লোক ঠকানো, কত মহিলার সংস্পর্শ, তাদের ভালো মানুষের সুযোগ নিয়ে তাদেরকে এলোমেলো করা। আর তাদের মধ্যেই নাম রয়েছে শ্রীমতী ঈশানীর, নাম রয়েছে দীপিতা দেবীর, আর আরও কিছু নামিদামি অভিনেত্রীর। ব্যক্তিগত জীবনের কেচ্ছা হাতড়াতে হাতড়াতে একটা অদ্ভুত জিনিসের নজর চলে গেল। প্রায় 1968 সেই চাঞ্চল্যকর ভয়ানক দিন থেকে প্রতিটি নামী ব্যক্তির মৃত্যু বর্ণনা লেখা রয়েছে। কবে নেপাল রায় খুন হয়েছে, কবে হেমন্ত বসু খুন হয়েছে, কবে নকশাল মুভমেন্ট বরাহনগরে এক বিভৎস রাত্রে কয়েকশো ছেলেমেয়ের মৃত্যু, মানে হত্যার বিবরণ লেখা রয়েছে একের পর এক। এইসব দৃশ্য দেখে নবপরিণীতা সফটটা সামলাতে না পেরে পাখার ব্লেডে ওড়না ফাঁসিয়ে ঝুলে পড়া, কত বৃদ্ধের ওই দৃশ্যে পাগল হয়ে যাওয়া। এমনি করেই এগোতে এগোতে দেখা যায় উত্তম কুমারের মৃত্যু, মোহাম্মদ রফির মৃত্যু, কিশোর কুমার থেকে রাজীব গান্ধী, সামান্য নামী ও তাদের মৃত্যুর দিন সব লেখা রয়েছে। এমনকি স্বজন পরিজন আর বন্ধুবান্ধবের মৃত্যুর দিনও উল্লেখ রয়েছে। বড় লোকের খেয়াল কোনোদিন হয়তো কোথাও লাগবে, পাবলিশার মানুষ, সেই জন্যই হয়তো নোট করেছেন। ডায়েরি বন্ধ করে রাখতে গিয়েই হঠাৎ চমকে উঠলেন ডায়েরির শেষ পাতায়। না, কোনো ভুল নেই, স্পষ্ট লেখা আছে যে আজ আমার মৃত্যুদিন। আমি জানি আজ আমার মৃত্যু হবে। নীল খানিকটা বিচলিত। দীপুকে ডাকলো, লেখাটা দেখালো। কি মনে হয় তোর? পামেস্ট্রি আর অ্যাস্ট্রোলজি নিয়ে ঘাটাঘাটি করতেন তো, তাই নিজেরটাও লিখে গেছেন। দোষ, তা আবার হয় নাকি? কিন্তু তাই তো হয়েছে। মিস্টার দত্তগুপ্তের মৃত্যু তো ওই তারিখেই ঘটেছে। তবুও এটা গাঁজাখুরি, এটা হয় না। যদি না উনি আত্মহত্যা করে থাকেন, আর উনি আত্মহত্যা করেননি। কিন্তু যদি ওর আত্মহত্যার প্রবণতা থেকে থাকতো? তবুও বলছি উনি আত্মহত্যা করেননি। তুমি কি এত করেই ডেফিনিট? পিএম রিপোর্ট বলছে ওর শরীরে তীব্র বিষ পাওয়া গেছে, কিন্তু কোথায় সেটা বলেনি। না, তবে বলেনি। তবু বেশ পরে মিলিয়ে নিস। নে, এখন চল। এ কি মহাবিদ্যা? উপায় নেই। একটা রহস্য সমাধানের জন্য এই মহাবিদ্যা কোনো দোষণীয় নয়। কিন্তু ধরা পড়লে? মনে হয় আরেকজনের ঘাড়ে দোষ পড়বে। কে এসে? সব কি এক্ষুনি জানা যাবে? চল, আপাতত কিছু নেবার বা দেখার নেই। দত্তগুপ্তের বাড়ি থেকে ফেরার পর নীল কিন্তু একটাও কথা বলেনি, কারোর সঙ্গেই নয়, না দীপু না নন্দিনী। সারাক্ষণ ওর ভ্রুতে গভীর ভাঁজ। এই মুখটা দীপুর অনেক দিনের চেনা, নন্দিনীরও মোটামুটি পরিচিত। কেউ আর ওকে তেমন কিছু ঘাঁটালো না। নীল খাওয়া দাওয়া মিটিয়ে ওর ঝুল বারান্দায় চলে গেল তথাগত দত্তগুপ্তের ডায়েরিটা নিয়ে। ওকে বারে বারে হন্ট করছিল শেষের পাতার লেখাগুলো। এটা কিভাবে সম্ভব? এক একজন মানুষের এক এক রকম অভ্যেস থাকে। তথাগত দত্তগুপ্তের অভ্যেস ছিল নামি দামি মানুষের মৃত্যু সংবাদ ডায়েরির পাতায় লিখে রাখা, অর্থাৎ মানুষটির মৃত্যুর পর সেই সংবাদ লেখা হয়েছে। কিন্তু বেঁচে থাকাকালীন নিজের মৃত্যুর তারিখ নোট করে যাওয়া এ তো অসম্ভব ব্যাপার। তবে কি আত্মহত্যা? জাল নোট কেলেঙ্কারি লজ্জায় আত্মহত্যা? কিন্তু আত্মহত্যাই যখন হবে তাহলে? খুব গভীর মনোযোগ দিয়ে টর্চের জোরালো আলো ফেলল ডায়েরির পাতাগুলোর ওপর। পাতার অন্যান্য লেখার সঙ্গে কোথাও যেন একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যেমন আজ শব্দটা আ, আমি শব্দটায় আ, এর সঙ্গে খাতায় মেলানো রয়েছে অনেক জায়গায় অ বা আ। এর সঙ্গে অনেক তফাৎ, যকে জোর করে যেন মেলানোর চেষ্টা করা হয়েছে। আপাত দৃষ্টিতে ওই লেখার সঙ্গে বিশেষ ওই বাক্যটির আকৃতি এবং প্রকৃতিগত মিল মোটামুটি এক থাকলেও যেন মনে হচ্ছে লেখাটা খুব ধরে ধরে সজাগ অনুভূতি নিয়ে নকল করবার চেষ্টা করা হয়েছে। ড্রয়ার থেকে ম্যাগনিফায়ার নিচে ডায়েরিটা ফেলে লেখা দুটোকে মেলাতে শুরু করল। তারপর বেশ কিছুক্ষণ বাদে বলল, আগে তোমার কি মনে হচ্ছে সেটাই বলো। নন্দিনী ফিক করে হেসে বলল, তুমি যেটা ভাবছো ঠিক সেটাই। নন্দিনী, ঠাট্টা করো না, খুব একটা সিরিয়াস ব্যাপার। সেজন্যই তোমায় বলছিলাম, তুমি যেটা ভাবছো আর আমার ভাবনা একই রকম। এই ডায়েরির যিনি মালিক তার একটা প্রবণতা মাইন্ডলি দেখলে তুমিও বুঝতে পারবে। পেরেছি। ভদ্রলোক লেখা শুরু করে যখন লাইন শেষ করেন, লেখাগুলো নিচ থেকে শুরু করে লাইনটা
সামান্য উপর দিকে উঠে যায়। হ্যাঁ, ঠিক তাই। বাট ওই বিশেষ লেখাটা, আজ আমার মৃত্যুদিন, আমি জানি আজ আমার মৃত্যু হবে। লেখাটা অন্য লেখার স্টাইলের থেকে একটু অন্য রকমের হলেও লাইনটা, কিন্তু এক চুলো ওপরে বা নিচে ওঠানামা করেনি। এই দিয়ে প্রমাণ হয় যে দুটো লেখা দুজনেরই। ভেরি গুড। আর কি তফাৎ লক্ষ্য করা যায়? অ বর্গীর জ এই লেটারগুলোর এক্ষেত্রে একই ধর্ম পালন করেছে, যদিও অরিজিনাল লেখায় সব অ একই স্টাইলে নয়, বর্গীর জও নয়। ম অক্ষরে অনেক গণ্ডগোল আছে। আসলে কি জানো, এই নকল নবিশ ভদ্রলোক অরিজিনাল লেখার বৈষম্যগুলোর দিকে তেমন মনোযোগ দেননি, যেটা দেওয়া উচিত ছিল। তুমি ঠিকই ধরেছ। রিয়েলি তোমার রিডিংটা খুবই অ্যাকিউরেট। আচ্ছা, এবার বলো তো ম্যাডাম, লেখাটা ছেলেদের নাকি মেয়েদের? খুব শক্ত প্রশ্ন করলে স্যার। তবে যতই মাস্টার হাতের লেখা হোক, আমি অনেক স্কুল দিদিমণির হাতের লেখা দেখেছি, বেশ টানা টানা লেখা, পুরুষালী ভাব আনার চেষ্টা। তবু কোথাও যেন একটা নরম নরম ভাব, কেমন যেন দেখলেই মনে হয় এটা কোনো শিক্ষিত মহিলার হাতের অক্ষরমালা। আবার কিছু অগাবগা অশিক্ষিত পুরুষের লেখা অনেক সময় মেয়েদের বলে চালিয়ে দেওয়ার সুবিধা আছে। তার মানে তুমি বলতে চাইছো লেটার শিল্পের মধ্যে পুরুষ এবং প্রকৃতির একটা সূক্ষ্ম তফাৎ আছে। তোমার কি মনে হয় নেই? না না, তর্ক নয়, ডিসকাশন। তার মানে তুমি বলছো এটা মেইলি কারোর আয়াসাধ্য প্রচেষ্টা? মনে হচ্ছে। বাট হু? ওই বাড়িতে এবং তার আশপাশ ধরলে আমরা পাচ্ছি 4 জন মহিলা। শ্রীমতী দীপিতা, বাড়ির আয়া কল্পনা, সেই লেখাপড়া জানে। বাড়ির লাগোয়া ফ্ল্যাটের শ্রীমতী ঈশানী এবং শ্রীমতী বিতান। আর ছেলেদের মধ্যে একজন লিখতেই জানে না, খোকা। দ্বিতীয় ব্রহ্মানন্দ সাধু, তার পক্ষে ডায়েরি পাওয়াটা খুবই শক্ত। হরিমাধব, ডায়েরি পেতেও পারে, ওর ঘরে যাতায়াত ছিল। আর চতুর্থ জন স্বয়ং তথাগত দত্তগুপ্ত। আমি ডেফিনিট যে তিনি সুইসাইড করেননি। কেন? যে মানুষ সুইসাইড করবে সে তো কায়দা করে নিজের লেখাটা এদিক ওদিক করে কেন অকারণে সময় নষ্ট করবে? আর একটা কারণ থাকতে। কি কারণ? লোকটা নাকি খুব ভালো জ্যোতিষ জানে। মানে কাদম্বিনী মরিয়া প্রমাণ করলো যে সে মরে নাই। এখানে তথাগত মরিয়া প্রমাণ করলো যে তিনি ক্ষণ অপেক্ষাও উচ্চস্তরের জ্যোতির্বিদ। ধোস, তা হয় নাকি? মেয়েদের মধ্যে তোমার কাকে মনে হয় যে এই অপকর্মটি করতে পারে? অর্থাৎ তথাগতবাবুর অস্ত্র দিয়েই তথাগতবাবুকে হত্যা করতে পারে? সবাই, কে নয়। 4 জন মহিলার মধ্যে কল্পনার মোটিভটা কম কিংবা সবার চেয়ে বেশি সেটা বলতে পারবো না। তথাগতবাবুর চরিত্রটা তেমন ভালো ছিল না, মহিলা তো সে দুষ্ট। তবে বাকি 3 জনের যে কোনো একজন হতে পারে। বাড়ির পিছন দিকের ঈশানী দেবীও, কিন্তু তিনি তো এদিকের পোর্শনে আসেন না বলছো। বিতানের সঙ্গে ভাবটা বাছে শুনেছি, এলেও আসতে পারেন, ওরও রাগ ছিল। আর একজনের নাম আমার এই মুহূর্তে মনে আসছে, সেদিন অজুদার মুখে শুনলাম। কে? ব্রহ্মানন্দবাবুর স্ত্রী, মানে বিতানের মা। আজ থেকে 24-25 বছর আগে সেই মহিলার কোনো ট্রেস পাওয়া যায়নি। এর অর্থ কি তিনি মৃত? জানি না নন্দিনী। তার খোঁজ ওই বাড়িতে কেউ জানলেও জানতে পারেন, কিন্তু সেটা প্রকাশ করছেন না। বাট আমি জানি না, এমনকি পুলিশও নয়। এমন কি হতে পারে না মহিলা মরেননি, বেঁচে আছেন, প্রতিশোধ নেবার জন্য ফিরে এসেছেন? আমাদের দৃষ্টিগোচরে তিনি অনুপস্থিত। মোটিভ? তার দাদা তাকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন। মহিলা ভেবেছিলেন সেই টাকা দিয়ে নিজের ভ্যাগাবন্ড স্বামীকে সহজ পথে নিয়ে আসবেন। তথাগতবাবুর লোভ তাকে তার ইচ্ছা পূরণ হতে দেয়নি। তার জন্যে প্রকারান্তরে তার জীবন ব্যর্থ হয়ে গেছে। তোমার কি ধারণা, মহিলা বেঁচে আছেন? এখানে নাকি বিশাল ভারতবর্ষের কোনো দেবালয়ে অথবা মঠে? তোমাদের খোঁজ নেওয়া উচিত ছিল। ওই ভদ্রমহিলা কিন্তু অনেক রহস্য মোচন করতে পারতেন। মরুভূমিতে সূচ খোঁজার মতো হয়ে যাচ্ছে না জিনিসটা? সে আমি জানি না, তবে আমার যা মনে হলো তাই বললাম। সে রাতে আর কোনো কথা হলো না। ঘুম ভাঙার পর দীপুর মুখে যে খবরটা নীল পেল তার জন্য সে কোনোরকমভাবেই প্রস্তুত ছিল না। অনেকক্ষণ দরজা বন্ধ থাকার জন্য এবং ধাক্কা দিয়ে খুলতে না পেরে
হরিমাধব দীপিতা দেবী আর কল্পনাকে ডেকে তোলে। এমনকি পাশের ফ্ল্যাটের ঈশানী মিত্রকেও খবর দেয়। ঈশানীর সঙ্গে বিতানের বেশ দোস্তি ছিল। ইতিমধ্যে পুলিশকেও খবর দেওয়া হয়েছে। তারা এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে যে বিতানের নিথর দেহ বিছানায় শায়িত। মৃতার বুকে ছোট্ট একটা চিরকুট, চিরাচরিত ভাষায়, এ আমার স্বেচ্ছা মৃত্যু, এর জন্য কেউ দায়ী নয়। বালিশের নিচে ছোট্ট একটা খাম পাওয়া যায়, তার উপর লেখা ব্যক্তিগত পত্র, আঙ্কেল নীল ব্যানার্জির জন্য। পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় যে দুটি মারাত্মক ওষুধের অতিরিক্ত প্রয়োগের ফলে অবধারিত মৃত্যু হয়েছে, সেই ওষুধেরই প্রতিক্রিয়ার ফলে মৃত্যু হয়েছিল তথাগত দত্তগুপ্তের। সেই অ্যানোঅ্যামিনো অক্সিবেসড ইনহেরিটাস প্লাস অ্যামিট্রিপলিটন পাওয়া গেছে বিতানের শরীরে। মেন্টাল ডিপ্রেশনের মেডিসিন, হাইলি রিয়াক্টিভ। নীলের কমন রুমে আজ পরিচিত অনেকগুলো মুখই রয়েছে। দীপু, অজু, বিকাশ তালুকদার, নন্দিনী। এসেছেন মুকুন্দপুর থানার ওসি তারক মিত্র, আর আছেন ঈশানী আর রণজয়। বিতানের আত্মহত্যায় ঈশানী খুবই মর্মাহত। ওর মৃত্যুর কারণ জানার একান্ত ইচ্ছেই ওকে টেনে এনেছে। অবশ্য নীলই আমন্ত্রণ করেছিল। নয়না এসে চা জলখাবার দিয়ে গেল। খেতে খেতে তারক মিত্র বললেন, মিস্টার ব্যানার্জি, মৃত বিতান সাধু আমাদের জন্য রেখে গিয়েছিলেন একটা প্রচলিত মৃত্যু বয়ান। ওর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, ব্যাস এইটুকুই। পুলিশের আর কিছু করার নেই। কিন্তু আমাদের তো জানতে ইচ্ছা করে, ওয়াই দিস মিসহ্যাপ অর সামথিং। একটা ছোট্ট মেয়ে, সামনে তার সারাটা জীবন পড়েছিল, আপনার জন্য রেখে গেছে পূর্ণাঙ্গ বয়না। দয়া করে কি আমাদের রহস্যদ্বার উন্মোচন করবেন? বিকাশ তালুকদার বললেন, ওহে তারুক, নীল ব্যানার্জির সঙ্গে তোমার তো বেশি দিনের মোলাকাত নয়। আমরা জানি ওর রকম সকম সব আমরা জানি। আপনাদের সবকিছু খুলে জানাবার জন্যই আমাদের এই সমাবেশ। ব্যানার্জি সাহেব, শুরু করুন, এদের তো আর তরই সইছে না। নীল সামান্য হাসল, চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, বিতান ব্যক্তিগত একটা চিঠি দিয়ে গিয়েছিল, একান্তই ব্যক্তিগত, কিন্তু আমি সেটাকে আর ব্যক্তিগত রাখতে চাইছি না। একটি মেয়ে আর 5টা মেয়ের মতনই বড় হতে চেয়েছিল সাধারণভাবে। ছোট ছোট আশা আকাঙ্ক্ষা নিয়েই জীবনটা শুরু করেছিল। কিন্তু হ্যাঁ, সেই কিন্তুর পরেই এই চিঠি। আমি পড়ছি। বিতানের চিঠির যা বক্তব্য তার একটা এই রকম। আঙ্কেল, আপনাকে আমি সম্মুখ চিনতাম না। আপনার বন্ধু অজয় রায়ের একটি রহস্য উপন্যাসে আপনার কীর্তিকলাপ পড়ি। বইটি আমাদের চিরহরিত প্রকাশনীর। মামুর মৃত্যুর দিন সকালে আমিই আপনাকে প্রথম ফোন করি। ফোন নাম্বারটা পাই মামুর ব্যক্তিগত ডায়েরি থেকে। আপনার সঙ্গে যে 2-3 দিন আমার অতি সামান্য কথাবার্তা হয়েছিল, তাতে আপনাকে আমার খুব সহানুভূতিশীল মানুষ বলেই মনে হয়েছিল। মনে হয়েছিল আপনাকে বলা যেতে পারে এক অতি সাধারণ আর নিঃস্ব মেয়ের গল্প। হ্যাঁ আঙ্কেল, আমার গল্প অতি নিঃস্ব। মানসিক দিক থেকে ভীষণ একা একটি মেয়ে। জন্মাবার পর একটু বড় হয়েই শুনেছিলাম আমার মা আমাকে ত্যাগ করে চলে গেছেন। ভাগ্যের এটাই প্রথম পরিহাস, কারণ তিনি আমার মা কোনোদিন ছিলেনই না, হননি। আসল ঘটনাটা নিশ্চয়ই এতদিনে আপনার কানে গেছে। আমার বাবা ছোট থেকেই এক মহিলার সঙ্গে প্রেম ছিল, কিন্তু সাহস ছিল না তাকে বিয়ে করবার। আমার বাবার কোনোদিনও কোনো ব্যাপারে সাহস নেই। অকর্মণ্য, কামচোর, অলস এবং লোক ঠকিয়েই তার জীবন কাটে। যেদিন থেকে বুঝতে শিখেছি, সেদিন থেকে আমার প্রথম আর প্রধান শত্রু আমার বাবা। যার গর্ভে আমার জন্ম হয়, তাকে ভোগ দিয়ে নানান অলীক স্বপ্ন দেখিয়ে বিয়ের আগেই আমাকে কানীন কন্যা করে দিয়েছেন। শ্রীমতী দত্তগুপ্ত আমার বাবাকে বিয়ে করতে চেয়েছিলেন। লোকটার আরও গুণ ছিল। দীপিতা দেবীর গর্ভে সন্তান আসার পরেও উনি শিকাসাধুর রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন। সেখানে অবশ্য অর্থপ্রাপ্তির কারণ ছিল। তথাগতবাবুই প্ল্যান করে তাকে মুম্বাই পাঠিয়েছিলেন। নিজের অন্তহীন একাকিত্বে যখন আমার অবস্থা পাগল পাগল, ঠিক তখন ছাদের চিলেকোঠার গুমটি ঘর থেকে পেয়েছিলাম এক অমূল্য আত্মকথন লিপি। খাতাটা আপনার জন্যই রাখলাম। পড়লেই শিখাদেবীর অন্তর্ধান রহস্য উদ্ধার হয়ে যাবে। বুঝতে পারবেন যে এর জন্য কে দায়ী। শিকাসাধুকে সরিয়ে আরও একজন লাভবান হয়েছিলেন, তার দাদা তথাগত দত্তগুপ্ত। এক ঢিলে 2 পাখি মেরেছিলেন। যে পিসির আত্মীয় সূত্রে তার ব্যবসা,
সেই পিসিকেও আগুনে পুড়িয়ে মারা হয় পরিকল্পিতভাবে। এটা জেনে ফেলেছিলেন শিখাদেবী। এতএব শিখাদেবীকে মারলে একদিকে হত্যার ব্যাপারে সাক্ষী না থাকার শান্তি, আর অন্যদিকে তার পাওনা না দেওয়া। আঙ্কেল, আমার বিচারে সবথেকে শয়তান হচ্ছে ভালো আর নিরীহ মানুষের মুখোশ পরা সেই তথাগত দত্তগুপ্ত। যেদিন থেকে আমি বুঝতে শিখলাম আমার পৃথিবীতে আমার নিজের বলে কেউ নেই, ব্রহ্মানন্দ একজন দায়িত্বজ্ঞানহীন কাঁচাখোলা বাবা। তার লোভ আছে, কিন্তু খোরাক মেটাবার ইচ্ছে নেই, আর ইচ্ছে থাকলে সঙ্গতি আসবে কোথা থেকে? আমার গর্ভধারিণী প্রতি মাসে আমার শিক্ষা আর প্রতিপালনের জন্য অনেক টাকা পাঠাতেন। সেগুলো অধিকাংশই চলে যেত মদে আর জুয়ায়। মাঝে মধ্যে মনে হতো যদি কাউকে প্রথমেই পৃথিবী থেকে সরিয়ে দিতে হয় তাহলে সে যেন হয় ব্রহ্মানন্দ সাধু, কারণ সে তার সন্তানের প্রতি আর পিতৃত্বের কোনো দায়ী মেটায়নি। সে ইচ্ছেও তার ছিল না। আঙ্কেল, আমি অনেক আগেই বলেছি আমি এক অভিভাবকহীন রাস্তার ধারে বেড়ে ওঠা বড় গাছা। একমাত্র মিনা মাসি ছাড়া আর সামান্য আদর আমাকে কেউই করেনি। আর তার মুখ থেকেই শোনা আমার জন্মবৃত্তান্ত, আমার অতীত ইতিহাস। শ্রীমতী দীপিতা দত্তগুপ্তের কাছে কৈফত চেয়েছিলাম। উনি আমার বাবার বিরুদ্ধে একটা সিলি দোষ চাপিয়েছিলেন। আমার বাবা নাকি ওকে ফেলে একজন সাধারণ মহিলাকে বিয়ে করেছিলেন। অতি ছেলে মানসিকতা। আসলে তার ইচ্ছেটা মরে গিয়েছিল। দত্তগুপ্তের রাজকীয় মহিমা আর রূপ সৌন্দর্যে মুক্ত হয়ে এটো পাতার মতো ব্রহ্মানন্দকে ছুঁড়ে ফেলে দিয়ে বিয়ে করেছিল দত্তগুপ্তের একটি শর্তে। কোনোদিন সে তার গর্ভজাত সন্তানটির কোনো দাবি নিয়ে দত্তগুপ্তের বাড়িতে ঢুকতে পারবে না। পারে কোনো মা এরকমভাবে রাজি হতে, কিন্তু পেরেছিলেন শ্রীমতী দীপিতা দত্তগুপ্ত। দীপিতা দত্তগুপ্তকে ভেবেছিলাম একদিন পৃথিবী থেকে সরিয়ে দেব। পারিনি শুধু খোকার জন্য। খোকা হয়তো বেশি দিন বাঁচবে না, কারণ ব্রহ্মানন্দের বিষাক্ত রক্তে যাদের জন্ম তাদের আয়ুর জোর খুব কম। দীপিতা দত্তগুপ্ত বেঁচে আছে দ্বিতীয়বারের মতো। প্রথমবার নেতার হাটে। আমি জানি সেটা কার কাজ। দত্তগুপ্তের ডায়েরিগুলো মন দিয়ে পড়লে আপনিই সব বুঝতে পারবেন। আমি বুঝতে পারতাম একজন ভয়ঙ্কর খুনি আমাদের মধ্যে ধীরে ধীরে বাসা বেঁধে চলেছে। জগতে যার কোনো বন্ধন নেই সে তো বন্ধনহীন হতেই চাইবে। দুজনকে মারতে চেয়েও আমি মারিনি, ব্রহ্মানন্দ আর দীপিতা। না, ভাববেন না যেন যে আমার প্রকৃত মা বাবা বলে বেঁচে গেল। ওদের জন্য যতদিন বেঁচে থাকব একটা ঘৃণিত অনুভূতি গলার কাছে দলা পাকানো থুতুর মতো লেগে থাকবে। ওদের দুজনের জন্য আমার বড় ঘৃণা। সবথেকে মজা, আমার শাস্তি পাবার কোনো যোগ্যতাই ওদের নেই। আঙ্কেল, এর মধ্যে একটা ঘটনা ঘটেছিল। একটা মেয়ে যে জীবনে কারোর কাছ থেকে সম্মানজনক কিছু পায়নি, কেবলই দয়া, দাক্ষিণ্য আর করুণা পেয়েছে, মিনামাসি ভালোবাসত, কিন্তু ফাঁক তো ছিলই, যেটা আমিই বুঝতাম। একা একা ঘুরে বেড়াতাম। কলেজগুলোতে আমার তেমন কোনো বন্ধুবান্ধবও ছিল না। এরই মধ্যে একদিন এলো আর্য। আমার বাড়ির কাছেই ওদের ফ্ল্যাট। বড়লোক বাপের বেপরোয়া ছেলে। ডাক্তারি পড়তে পড়তে ছেড়ে দিয়ে রাজনীতির ভূতটা ওর ঘাড়ে চাপল। শুরু করলো কলেজ ইউনিয়ন থেকে। কলেজ ইউনিয়নের শাসক দলের ধ্বজাধারী লিডার। হাতে দেদার ক্ষমতা। ছেলেমেয়েরা ওর পেছনে ল্যাং করে ঘুরে বেড়াতো একটু করুণা আর একটু স্বার্থোদ্ধারের আশ্বাস পাওয়া। তার বিনিময়ে পকেট ভরার অসদ। কি জানি, এসব জানা সত্ত্বেও ওর দীপ্ত ভঙ্গিমায় বক্তৃতা দেওয়া, মাস লিডারশিপ অ্যাকোয়ার করা, মানে সবকিছু মিলিয়েই একটা রোম্যান্টিক হিরোইজম। আমাকে যেন কেমন একটা আকৃষ্ট করে ফেলেছিল। মনে মনে সে লিডার ছেলেটার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। ইচ্ছে হয়েছিল ওর সঙ্গে ভাব করি। যে দু চারজন আমার সহপাঠী ছিল তারা বলেছিল যে ওর কাছে দড়ি বাঁধতে চাস না, খুন ধরা গাছ, বাঁধন ছিঁড়ে যাবে। হ্যাঁ, তাই কোনো এক নির্জন একান্তে ও আমাকে প্রশ্ন করেছিল যে আমি সব ব্যাপারে এত নিশ্চুপ কেন। বিশ্বাস করুন আঙ্কেল, জীবনে সব কিছু তাকে খুলে বলেছিলাম আর জিজ্ঞাসা করেছিলাম, আর্য, তুমি কি আমার বন্ধু হবে? আমার সমব্যথী হয়ে, আমার ভালোবাসা হয়ে আমার পাশে দাঁড়াবে? প্রথমে বলেছিল তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি। বোকা আমি। বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করে ওকে আমার সর্বস্ব দিয়েছিলাম, আমার প্রেম, আমার দেহ। বিশ্বাস করে ওকে বলেছিলাম দুটো মারাত্মক ধরনের ওষুধ জোগাড় করে দিতে। ও জিজ্ঞাসা করেছিল কেন।
বলেছিলাম আমার জীবনের সবথেকে বড় শত্রুকে মারব বলে। কিছু না ভেবেই ও এনে দিয়েছিল। এসব তো ওর কাছে জল ভাত। তারপর যখন দেখল যে তথাগত দত্তগুপ্তের মৃত্যু ঘটেছে ওর দেওয়া ওষুধে, আপনি বিশ্বাস করবেন না আঙ্কেল, যাকে আমি ভাবছিলাম খুব সাহসী ছেলে, সে যে মৃতের চেয়েও অনুভূতিহীন এক কাপুরুষ তা বুঝতে পারিনি। একটা ছোট্ট চিরকুটে জানিয়ে দিয়েছিল, আপাতত তোর সঙ্গে আমার আর কোনো যোগাযোগ রাখা সম্ভব হচ্ছে না। আমার বাবাকে পছন্দ নয়, কারণ সে এক ধরনের ক্রিমিনাল। দীপিতা দত্তগুপ্ত সেও ক্রিমিনাল। আর আর্য মুখার্জি সে তো কাপুরুষ, হাজার মেয়ের সঙ্গে চরকি খায়, কিন্তু কাউকেই কাছে টানে না। যে সকাল বিকেল দুবেলা মিথ্যে কথা বলে, সকালের মিথ্যের সঙ্গে বিকেলের মিথ্যের কোনো মিলই থাকে না। অথচ ছেলেটা 5 জনের থেকে আলাদা, একেবারেই আলাদা। আসলে আমার জীবনে সব হিসেবগুলোই ভুল। না আঙ্কেল, আর্যরও বাঁচার কোনো অধিকার নেই। এরা বেঁচে থাকলে হয়তো একদিন বড় মাপের লিডার হবে কিংবা কোনো মন্ত্রী। তখন এই দুশ্মনটাকে আর আয়ত্তের মধ্যেই পাওয়া যাবে না, আরও ক্ষতি করবে। তাই 2-1 দিন আগের কাগজে আপনি হয়তো লক্ষ্য করেছেন কিনা জানি না, অমুক কলেজের ইউনিয়ন লিডার আর্য মুখার্জি 2 বন্ধুর হাতে খুন হয়েছেন। বেলেঘাটার ধারে তার মৃতদেহ গলিত অবস্থায় পাওয়া যায়। এর জন্য আমার অনেক টাকা খরচ হয়েছে। হোক, মামুর সব টাকাই তো 2 নম্বরই। পৃথিবীর একটা জঞ্জাল সরাবার জন্য কিছু না হয় নিলাম করলাম, ক্ষতি কি? না, চিঠিটা বড্ড বড় হয়ে যাচ্ছে। আমার গল্পও তো শেষ করে এনেছি। ঈশানী আমার থেকে বয়সে বেশ বড়, তবুও আমার বন্ধু। ওর কাছেই শুনেছি এক নপুংসকের ইতিহাস। আর এই লোভী নপুংসকটার জন্য অনেকগুলো জীবন বরবাদ হয়েছে। শ্রীমতী বাসন্তী গুপ্ত, শ্রীমতী দীপিতা, শ্রীমতী রূপসা অভিনেত্রী এবং আরও কয়েকজন, যাদের নাম পাবেন দত্তগুপ্তের ডায়েরিতে। কেবল একজনের নামই পাবেন না, সে হলো বিতান সাধু। কি সম্পর্ক আমাদের? মামু বলি, কিন্তু মামু তো নয়, কারণ শিখাদেবীর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, না রক্তের না অন্য কিছুর। নারীলোলুপ তথাগত এটা বেশ ভালো করেই জানত। অধিকাংশ রাতে দত্তগুপ্তের ঘরে আমার অবাধ বিচরণ। দত্তগুপ্ত তখন আমার পদানত। হ্যাঁ, লোকটার তো কিছু করবার ক্ষমতা ছিল না, অনেক ওষুধ অ্যাপ্লাই করেও না। হালকা নীল আলোর নিচে আমার শরীরটাকে নিয়ে তালগোল পাকাত, লোফালুফি খেলত, আদর্শ হাগে কামাতুর করে তুলত। আর যখন আমার ইচ্ছে হতো, স্বপ্নের ডানা মেলতে চাইতো, ওই লোকটা তখন নিজের অক্ষমতা লজ্জায় ঘৃণায় নেতিয়ে শুয়ে থাকত। তাই একদিন আমি নিজেকে আর ঠিক রাখতে পারিনি। আর্যর দেওয়া সেই অব্যর্থ মৃত্যুবান মিশিয়ে দিয়েছিলাম দত্তগুপ্তের মদের পেয়ালায়। আমার মনে আছে, দত্তগুপ্ত জিজ্ঞাসা করেছিল, ওর ডায়েরির শেষ পাতায় ওরই হাতের লেখা প্রায় নকল করে লিখে রেখেছিলাম যে আজ আমার মৃত্যুদিন। পুলিশের হয়ে একটা কাজ আমি করে গেছি। নৈশাদ আলীকে আমি ফোনে জানিয়ে দিয়েছিলাম যে বাদুর বাগানের বাড়ি থেকে ও যেন 5 লক্ষ টাকা নিয়ে যায়। আর ওদিকে পুলিশেও খবর দিয়েছিলাম, জালনোট চক্রের এক পান্ডা আসছে বকেয়াটা বুঝে নিতে, পারলে তাকে ধরুন। নৌশাদ ধরা পড়েছে ব্রহ্মানন্দ সাধু। তবে শিকা সাধুর ডেড বডিটা আমার আন্দাজ, মানে তথাগত দত্তগুপ্তের ডায়েরি পড়ে এবং শিকাদেবীর খাতা পড়ে সঠিক বলা না গেলেও আন্দাজ করা যেতে পারে। বাদুর বাগানের বাড়ির দেওয়ালগুলো খুব চওড়া। আগের বাড়ি তো, ওরই কোনো এক দেওয়ালে অথবা 24 বছরে শুকিয়ে যাওয়া কোনো এক কঙ্কালে 2-1টা অবশিষ্ট পেলেও পেতে পারেন। আঙ্কেল, মানুষ যে বড় নিষ্ঠুর, বিবেকহীন, পশুদের চেয়েও। মানুষের আর এক নাম হলো ম্যান ইজ এ র্যাশনাল অ্যানিম্যাল। তবে র্যাশনালিটা বাদই চলে গেছে। আগামী পৃথিবী বড়ই ভয়ঙ্কর আর করুণ। ইতি বিতান। কিছু কিছু গল্প এমন থাকে যেগুলো সারা জীবন মনের মধ্যে একটা দাগ কেটে যায়। এই গল্পটিও আমার জন্য ঠিক সেরকম। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।